হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3 আজকে হচ্ছে লাস্ট লেকচার। আজকে আমরা করব হচ্ছে ফরম্যাট 2 এবং ফরম্যাট 3। ফরম্যাট 2 হচ্ছে 4 ইয়ার মুভিং অ্যাভারেজ মেথড, আর ফরম্যাট 3 হচ্ছে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ মেথড। তো দুইটি আমরা করব। 3টা হচ্ছে এটা বিজোড় আর 4 হচ্ছে জোড়। তো জোড়ের ক্ষেত্রে একটুখানি পরিবর্তন আছে, কিন্তু বিজোড় ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন নাই, সামান্য কিছু পরিবর্তন। আসেন আমরা 4 ইয়ার মুভিং এবং 3 ইয়ার মুভিং এর ক্ষেত্রে বেসিক টুকু আলোচনা করি। তো এখানে বলা আছে যে 4 ইয়ার মুভিং এর ক্ষেত্রে 4 ইয়ার মুভিং বলা 3 ইয়ার মুভিং বলা, এক্ষেত্রে আমাদের গড় কয়টা হবে, অর্থাৎ রু কয়টা হবে, এই রুটা যে গণনা করতে পারবা সে একমাত্র 4 ইয়ার মুভিংটা কারেক্ট ভাবে অ্যান্সার করতে পারবা। আর ঘরের মধ্যে যদি কোনো সমস্যা হয়, মানে রু হবে 10টা, তুমি দিবা 12টা বা 13টা অথবা 9টা, তাহলে সেক্ষেত্রে তোমার এই অঙ্ক হবে না, একদম নিশ্চিত থাকো। অতএব এখানে লিখে দিচ্ছি গড় গণনা করার কৌশল। লেখা আছে প্রথম 2 বছর, কথাটা ভালো করে মনে রাখবেন, প্রথম 2 বছর এবং শেষ 2 বছরের গড় ফিক্স থাকবে। অর্থাৎ অর্থাৎ প্রথম 2টা বছরের জন্য 2টা ঘর এবং শেষ 2টা বছরের জন্য 2টা ঘর, এই 2 2 4টা ঘর হচ্ছে ফিক্সড। তারপরে মাঝে যে কয়টা বছর থাকবে প্রত্যেকটার জন্য 2টি করে ঘর হবে। ব্যাপারটা এরকম, যদি 1 2 3 4 5 এবং কি 6, এই 6টা বছর থাকে, তাহলে প্রথম 2টা বছরের জন্য 2টা ঘর ফিক্সড, শেষের 2টা ঘরের জন্য 2টা ঘর কি ফিক্সড, তাহলে 4টা ঘর হচ্ছে ফিক্সড। আর মাঝখানে রয়েছে কয়টা, 2টা, এক একটার জন্য কয়টা করে মাঝখানে যে করে থাকবে, দুইটা 2টা। তাহলে এই দুইটা 4টা, আর মাঝখানে 2টার জন্য 4টা, 4 4 কত 8। এভাবে হিসাব করে যা হবে তার সাথে আরো 2টা ঘর কি হবে, বেশি হবে। তাহলে 4 ইয়ার মুভিং এর ক্ষেত্রে এই কথাটুকু আপনাকে মনে রাখতে হবে, প্রথম 2 বছর এবং শেষ 2 বছরের ঘর 2টা ফিক্সড, তার মানে 4টা ঘর হচ্ছে ফিক্সড, মাঝখানে যে কয়টা বছর থাকবে এক একটা বছরের জন্য 2টা করে ঘর গণনা করব। এরকম টোটাল যে কয়টা হবে এর সাথে আমরা সর্বশেষ 2টা ঘর আমরা কি করব, বেশি করব। তাহলে এই হচ্ছে 4 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আমাদের ঘর গণনা করার কৌশল। এখন আসেন আমরা 4 ইয়ার মুভিং অ্যাভারেজটা একটু দেখি। তো প্রবলেম 1, এটা থার্ড এর তোমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিসংখ্যানের অঙ্কটা। বলা আছে যে ক্যালকুলেট দ্য 4 ইয়ারলি মুভিং অ্যাভারেজ অফ দ্য স্টুডেন্ট অফ এ বিজনেস স্টাডিজ ক্লাস। এখানে ইয়ার এবং নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে আছে, তো নাম্বার অফ স্টুডেন্টটার পর আগে ইয়ার নিয়ে আসে। তো আমাদের এখানে 12 এবং 13 এই 2 বছরের জন্য 2টা ঘর ফিক্সড, আর 17 এবং 18 এই 2 বছরের জন্য 2টা, তার মানে 4টা বছর হচ্ছে ফিক্সড। এবং মাঝখানে রইল কয়টা বছর বলো তো দেখি, তিনটা 3টার জন্য কয়টা, ছয়টা 6টা আর ছয়টা 4টা, 6টা আর 4টা 10টা, আর অতিরিক্ত কয়টা, 2টা, টোটাল হচ্ছে 12টা। তাহলে আমরা এখানে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর এখান থেকে আমরা কাটছি। এখন 4 ইয়ার মুভিং এর ক্ষেত্রে আমাদের কলাম হবে প্রথমে ইয়ার, এরপর নাম্বার অফ স্টুডেন্ট, এই দুটো তো প্রশ্নে দেওয়া থাকবে। এরপরে ঘরটা হচ্ছে 4 ইয়ার মুভিং টোটাল, 4 ইয়ার মুভিং অ্যাভারেজ এবং কি সেন্ট্রাল ভ্যালু। এই সেন্ট্রাল ভ্যালুটা শুধুমাত্র 4 ইয়ার ক্ষেত্রে আসবে, 3 ইয়ার মুভিং এর ক্ষেত্রে সেন্ট্রাল ভ্যালুটা দরকার নেই। 3 ইয়ার মুভিং ক্ষেত্রে আসবে 3 ইয়ার মুভিং টোটাল, 3 ইয়ার মুভিং কি অ্যাভারেজ। তাহলে এই 4 ইয়ার অ্যাভারেজিং ক্ষেত্রে 4 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে এই অ্যাভারেজের পরের ঘরটা সেন্ট্রাল ভ্যালুটা হয়, কিন্তু 3 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে সেন্ট্রাল ভ্যালুটা কোনো প্রয়োজন। তাহলে এখন আসি মান বসাবো। তাহলে মানের ক্ষেত্রে আমরা বুঝলাম প্রথম 2টা বছরের জন্য 2টা ঘর প্রথমে ফিক্সড, এই যে 2টা বছর ফিক্সড, শেষ 2টা বছরের জন্য শেষ 2টা বছরও কি আমরা কি ফিক্সড, মানে পর পর বসিয়ে দিছি, মানে এই 4টা ঘর হচ্ছে ব্লক। ঠিক আছে, 12 13 আর শেষে গিয়ে 17 এবং 18, এবং মাঝখানে আমাদের যে কয়টা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরের জন্য আমরা 2টা করে ঘর কাটছিলাম। এই 2টা করে ঘর কেন, কারণ একটা গ্যাপ রেখে আরেক ঘরে মান বসাবো। তাহলে 13 পরে আমরা একটা গ্যাপ রেখে 14 বসাইছি, 14 পরে একটা গ্যাপ রেখে 15 বসাইছি, 15 পরে একটা গ্যাপ রেখে 16 বসাইছি, তারপর একটা গ্যাপ রেখে 17 এবং 18 তো আগেই বসে ফেলাইছি। তাহলে ইয়ারটা বসানো কি আমরা ক্লিয়ার? জি স্যার। ওকে,
তাহলে ইয়ার যেহেতু বসাইছি তাহলে ইয়ারের সই যে আমাদের নাম্বার অফ স্টুডেন্ট আছে নাম্বার অফ স্টুডেন্ট গুলি যার যার বছরের ক্ষেত্রে আমরা বসাইছি। তাহলে ইয়ার এবং নাম্বার অফ স্টুডেন্ট আমাদের ক্লিয়ার। এখন ফুরিয়ার মুভিং টোটাল, ফুরিয়ার মুভিং মানে চারটা আমরা যোগ করবো, চারটা যোগ করে মাঝখানে বছর আমরা বসাবো। তাহলে চারটা মানে কি, এখানে দুইটা আর এখানে দুইটা আর এই যে নিচের দুইটা, এই টোটাল হচ্ছে চারটা। এই চারটার যে যোগফল, এই চারটার যোগফল আমরা এই যে মাঝখানে বরাবর মানে আমরা এই ঘরে মনে বসাইছি। তাহলে 35 প্লাস 40 প্লাস 55 প্লাস 65, এই চারটার যোগফল এই দুইটা এবং এই দুইটার মাঝ বরাবর এটা এই ঘরে আমরা বসাইছি 195। আর 195 রে 4 দ্বারা ভাগ করে আমরা মান পাইছি, ওই ঘরের শৈশব মান পাইছি 48.75। তাহলে ফুরিয়ার মুভিং টোটাল এবং ফুরিয়ার মুভিং এভারেজ দুইটা ঘর আমরা ক্লিয়ার। জি স্যার। ঠিক আছে, এখন আমরা কি করব, পরবর্তীতে উপরে থেকে একটা ঘর বাদ দেব, নিচ থেকে একটা ঘর যোগ করব। তাহলে এখানে উপর থেকে একটা ঘর বাদ দিছি, এই যে নিচ থেকে একটা ঘর আমরা অ্যাড করলাম নতুন করে। তাহলে এখন 40, 55, 65 এবং 70 এই চারটার মিড পয়েন্ট হচ্ছে এই যে মাঝখানে, তাহলে মিড পয়েন্টটা এটা। তাহলে কিভাবে এটা বের করলাম, 40, 55, 65 এবং 70 যোগ করে হয় 230, 230 এর 4 দ্বারা ভাগ করে 57 ক্লিয়ার। জি স্যার। এরপরে আমরা আরেকটা দেখি, তাহলে উপর থেকে একটা বাদ দিব, তাহলে 40 বাদ, এখন কি 55, 65, 70 এবং কত 65, এই যে চারটা 55, 65, 70 এবং 55, 65, 70, 65, এই চারটা যোগ করে এই যে মাঝখানে আমরা বসাইছি কত 255, আর 255 4 দ্বারা ভাগ করে 63.75। এই পর্যন্ত ক্লিয়ার আমরা সবাই? জি স্যার। এখন 55 বাদ, তাহলে 55 থেকে পরবর্তীতে 65 থেকে 65, 70, 65, 30, তাহলে এই চারটা নিয়ে কাজ করবো। তাহলে এই চারটা মিড পয়েন্ট হচ্ছে 70 এর পরের ঘরটা, এই চারটা যোগ করা হয় 230, 230 এর 4 দ্বারা ভাগ করে 57.5। কারণ 65 যদি বাদ দেয় তাহলে 70 থেকে নিচে যদি শুরু করি তাহলে আমাদের কিন্তু চারটার হয় না, কারণ আমাদের ফুরিয়ার মানে চারটা কিন্তু নিতে হবে। যেহেতু আর ঘর নাই, তার মানে আমাদের ফুরিয়ার টোটাল এবং ফুরিয়ার মুভিংটা এখানেই আমাদের শেষ। তাহলে ফুরিয়ার মুভিং টোটাল, ফুরিয়ার মুভিং এভারেজ, এই দুইটা ঘর কি আমরা সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের সেন্ট্রাল ভ্যালু। সেন্ট্রাল ভ্যালু কিছুই না, সেন্ট্রাল ভ্যালু হচ্ছে এভারেজ নিয়ে কাজ। তাহলে এভারেজ কাজটা কি, এই যে আমাদের এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে এই দুটো মাঝখানে বসাবো। তাহলে 48.75 প্লাস 57.5 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করছে 53.125। উপরটা বাদ, নিচে দুইটা 57.5 এবং 63.5, 63.75 এই দুইটা যোগ করে মাঝখানে বসাইছি 60.625। আবার উপরটা বাদ, আর নিচের এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে যে মাঝখানে বসাইছি 60.625। সেন্ট্রাল ভ্যালু কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফুরিয়ার মুভিং, এই ছকটাই আমাদের আসবে, এটা পার্ট বি তে আসলে 4 নাম্বার, মূলত ফরম্যাট 2 এবং 3 পার্ট বি এর জন্য। ঠিক আছে, এখন এই ফুরিয়ার মুভিং এ আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। না স্যার, সমস্যা নাই। ওকে, তাহলে এই অনুযায়ী আমাদের এখানে 3টা এক্সারসাইজ দিয়েছে, এক্সারসাইজ 1, 2, 3, এই 3টাই ফুরিয়ার মুভিং। তাহলে এটা আপনারা করবেন। তবে আমাকে একটু বলেন, এই অঙ্কের জন্য আমাদের এক্সারসাইজ 1 এর জন্য আমাদের কয়টা রো হবে, এটা একটু আপনারা গণনা করে তারপরে বলেন। স্যার 17টা হবে। আচ্ছা, একজন 17টা, আরো 16টা। ওকে, যে 16 বলছেন তারটা রাইট, যে 17 বলছেন তারটা একটু ভুল। হ্যাঁ, কিভাবে 16, প্রথম দুইটা বছরের জন্য 2, শেষের দুইটা বছরের জন্য 2, 2 2 4,
মাঝখানে হলো হচ্ছে 5টা, 5 দুগুণে 10 আর 4 হচ্ছে 14 আর অতিরিক্ত 2টা হচ্ছে 16টা। 2 নম্বরের জন্য কয়টা হবে একটু বলেন তো দেখি। চোদ্দটা। ওকে, আর কেউ? 14টা। 14টা। প্রথম দুইটার জন্য 2টা, শেষের দুইটার জন্য 2টা, 4টা, মাঝখানে রইল কয়টা? 4টা। 4 দুগুণে 8 আর 4 কত? 12 আর অতিরিক্ত 2টা 14টা। গুড। 3 নম্বরের জন্য কয়টা হবে? 12টা। 12। গুড। তাহলে আশা করি এক্সারসাইজ 1 2 3 আমরা পারবো। এখন আমরা চলে যাব 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। তো 3 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আমাদের কাজ হলো প্রশ্নের যে দুইটা থাকবে এই দুইটা সহ অতিরিক্ত দুইটা, 3 ইয়ার মুভিং টোটাল আর 3 ইয়ার মুভিং কি অ্যাভারেজ, এই অতিরিক্ত দুইটা ঘর। সেন্ট্রাল ভ্যালু কিন্তু বের করতে হয় না। 3 ইয়ার মুভিং ক্ষেত্রে সেন্ট্রাল ভ্যালু বের করার প্রয়োজন নাই, কারণ 3টা হচ্ছে বিজোড় আর 4টা হচ্ছে কি জোড়। যেখানে যেহেতু 4 জোড়, এই জন্য জোড়ের ক্ষেত্রে আমরা সেন্ট্রাল ভ্যালু বের করব। 3 যেহেতু বিজোড়, এই জন্য বিজোড় ক্ষেত্রে সেন্ট্রাল ভ্যালুটা বের করার প্রয়োজন নাই। ওকে, এখন আসেন আমাদের 4 ইয়ার মুভিং এর ক্ষেত্রে আমরা বুঝলাম প্রথম দুইটা ঘর এবং সেই দুইটা ঘর ফিক্সড, এবং মাঝখানে যে কয়টা বছর থাকবে প্রত্যেকটা বছরের জন্য কয়টা করে ঘর দিব, ঘর গণনা করব দুইটা, এবং এভাবে গণনা করে যা হবে তার থেকে অতিরিক্ত কয়টা ঘর বলো দেখি। অতিরিক্ত 2টা। অতিরিক্ত দুইটা। আর 3 ইয়ার মুভিং এর ক্ষেত্রে এখানে লেখা আছে যে কয়টা বছর থাকবে ঠিক ওই কয়টা বছরই হবে, কম হবে না আবার কি বেশি হবে না। তার মানে 3 ইয়ার মুভিংটা কি সহজ। ঠিক আছে, প্রশ্নের যে কয়টা থাকবে ওই কয়টা, একটা কম হবে না, একটা কি বেশি হবে না। তাহলে এখানে বছর আছে 1 2 3 4 5 6 2 4 6 কয়টা? 8টা। তাহলে যেহেতু 8টা আছে, আমরা 8টা বছরই সুন্দর করে এখানে হুবহুব এখানে 8টা বছরে আমরা মান বসাইছি, কোনো গ্যাপ ট্যাপ নাই, যেহেতু প্রশ্নে যা আছে তাই। এবং যার যার বছরের সেলস আমরা তার ঘরে সুন্দর করে কি করছি? বসিয়ে দিছি। তাহলে ইয়ার এবং সেলস এই দুইটা কি আমরা সবাই ক্লিয়ার? অতিরিক্ত জি কোনো স্যার। ঘরের ঝামেলা নাই 3 ইয়ার মুভিং ক্ষেত্রে, অতিরিক্ত কোনো ঘরের কোনো ঝামেলা নাই। এখন এর আগেরটাই 4 ইয়ার মুভিং ছিল, চারটা চারটা যোগ করে মাঝখানে বসেছে। আজকেরটা কি 4 ইয়ার নাকি 3 ইয়ার বলেন তো দেখি। 3 ইয়ার। তাহলে 3 ইয়ার মানে তিনটা তিনটা যোগ করে তিনটার মাঝখানে বসাবো। তাহলে বলেন তো প্রথম কোন তিনটা যোগ করে মাঝখানে কার জায়গায় বসাবো? 30 45 39 যোগ কইরা মাঝখানে বসাই দিব। 30 45 এবং 39 তিনটা যোগ করে যে 45 এর ঘর বসালাম কত? 114। 114 এর 3 দ্বারা ভাগ করা হয়েছে 38। এর পরবর্তীতে 45 39 41 এই তিনটা যোগ করে এর মাঝখানে হচ্ছে 39 এর ঘরে বসাইছি 105। 105 এর 3 দ্বারা ভাগ করে 41.67। এরপরে 39 41 42 তিনটা যোগ করে 41 হলো মিড পয়েন্টের ঘরে বসেছে 122। 122 এর 3 দ্বারা ভাগ করে 40.67। এরপরে 41 42 46 তিনটা যোগ করে মাঝখানে হচ্ছে 42। 42 এর ঘরে বসে 129। 129 কে 3 দ্বারা ভাগ করে 43। এরপরে 42 46 47 এই তিনটা যোগ করে 46 এর ঘরে মান বসাইছি 135। 3 দ্বারা ভাগ করা হচ্ছে 45। এবার 46 47 49 এই তিনটা যোগ করে 47 এর ঘরে বসাইছি 100 কত? 42। 142 এর 3 দ্বারা ভাগ করে 47.3। এর পরবর্তী তার তিনটা হয় না, এর জন্য শেষে একটা গ্যাপ থাকবে আর উপরে একটা কি থাকবে? গ্যাপ থাকবে। ওকে ম্যাডামরা, 3 ইয়ার মুভিং টোটাল এবং 3 ইয়ার মুভিং এভারেজ ক্লিয়ার কিনা একটু বলেন। জি স্যার, ক্লিয়ার। তাহলে 3 ইয়ার মুভিং ক্ষেত্রে মনে রাখবেন প্রথম একটা ঘর শেষ একটা ঘর বাদ, আর 4 ইয়ার ক্ষেত্রে দুইটা ঘর কিন্তু বাদ গেছে। হ্যাঁ, এই যে দেখাই, প্রথম দুইটা ঘর এবং সেই দুইটা ঘর কিন্তু বাদ গেছে। হ্যাঁ, 4 ইয়ার ক্ষেত্রে দুইটা আর 3 ইয়ার ক্ষেত্রে একটা। তাহলে এটা আমাদের বেসিক কোশ্চেন শেষ। এখন বেসিক কোশ্চেন 2 এটা একটু আছে, মানে প্রশ্নটা একটু ব্যতিক্রমে সাজাইছে, কিন্তু কোনো সমস্যা নাই, আমরা করতে পারবো। এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে 4টা বছরে লেখা আছে, দ্য ফলোইং টেবিল শো দ্য কোয়ার্টারলি প্রোডাকশন অফ 4 ইয়ার অফ এ জুট ইন্ডাস্ট্রি
প্রোডাকশন 1000 টন, অর্থাৎ 4 বছর জুট ইন্ডাস্ট্রি একটা প্রোডাকশন দিয়ে আছে। আর এটা লেখা আছে কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে 3 মাস পর পর। হ্যাঁ, তাহলে কোয়ার্টারলি 3 মাস পর, বছরে কয় কোয়ার্টার হয়? 4টা। 2015 সালে 4টা কোয়ার্টারের মোট উৎপাদন করছে 40, 44, 46 এবং 48। এই তিনটার যোগফল, যেমন আমাদের এর আগের অঙ্ক 1990 সালে আমাদের সেলস কত ছিল? 30, এই 30 টাকা। আর এই 2 নম্বর অঙ্কের মধ্যে 2005 সালে প্রোডাকশন হবে হচ্ছে 40, 44, 46 এবং 48। এই চারটা যোগ হবে 2005 সালে কি প্রোডাকশন। তাহলে 2006 সালের প্রোডাকশন কি? 50, 53, 55, 59, চারটা যোগ হবে একই রকম হবে 7 এবং 8। আমার কথা কি বুঝতে পারছেন প্রোডাকশনটা? জি ভাইয়া। ওকে, এবার দেখেন আমাদের এখানে বছর হচ্ছে 4টা। আমরা কি সিএম থেকে অতিরিক্ত কোনো ঘর কাটি না? যা আছে তাই বলেন তো দেখি। যা আছে তাই। যা আছে তাই। তাহলে এখানে আমাদের 4টা ছিল, 4টাই, এবং 4টা ঘরে যে যোগফল যে 40, 44, 46, 48 তিনটা যোগ করে 138, সরি 178, 217, 204 এবং কত 200 কত 40, এগুলো আমাদের হয়েছে। হ্যাঁ, আমি এখানে দেখিয়ে দিছি, তুমি চাইলে এগুলা লিখতেও পারো, নাও লিখতে পারো, জাস্ট মানগুলি বসালেই হবে। এন্ড 3 এর মুভিং ক্ষেত্রে আমরা জানি প্রথম একটা ঘর এবং শেষ একটা ঘর কি যায়? বাদ যায়। তো টোটালের ক্ষেত্রে বাদ, মুভিং এভারেজের ক্ষেত্রে কি? বাদ। তাহলে এখন কিভাবে? প্রথম তিনটা যোগ 178 প্লাস 217 প্লাস 204, এই তিনটা যোগ করে মাঝখানে আছে 217 ঘরে বসাইছি 599, পরে 3 দ্বারা ভাগ করেছে 199.67। আবার 217 প্লাস 204 প্লাস 240, এই তিনটা যোগ করে 204 এর ঘরে বসাইছি 661। 661 রে 3 দ্বারা ভাগ করা হয়েছে 220.33। ক্লিয়ার আমার কথা? জি স্যার। জি স্যার। এর পরবর্তীতে আর আমাদের তিনটা হয় না, অতএব এখানেই শেষ। এই হচ্ছে আমাদের, এটা হলো সেকেন্ড ইয়ার মার্কেটিং অ্যাকশন। এই আলোকে আমাদের এখানে এই যে 2015 সালে তোমাদের ম্যানেজমেন্টে যে প্রজেক্ট ম্যানেজমেন্টে একটা প্রশ্ন আছে 3 ইয়ার মুভিং এভারেজটা। ঠিক আছে, তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এই 5 নাম্বারটা হচ্ছে এক্সারসাইজ 2 এর মতো, আর 1 এর থেকে 4 পর্যন্ত হচ্ছে এক্সারসাইজ কত? 1 এর মতো। আশা করি এই অঙ্কগুলি আপনারা কি করবেন? পারবেন। ঠিক আছে না ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে এরই মাধ্যমে আমরা এই 3 নাম্বার চ্যাপ্টারটা শেষ করলাম। আমরা পরবর্তীতে আমাদের লাস্ট চ্যাপ্টার আছে, সেটা হলো কি? সেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। আমরা ক্যাপিটাল বাজেটিং এর সাথে স্ট্যান্ডার্ড পড়াইছিলাম, ক্যাপিটাল বাজেটিং এর সাথে রিস্ক এন্ড রিটার্ন অঙ্ক পড়াইছিলাম। তো ওই লাস্ট চ্যাপ্টার হচ্ছে রিস্ক এন্ড রিটার্নের চ্যাপ্টার, ওইটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।